श्री राधा रमन लाल की जय 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 श्री राधे। গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর নর্মাল লাইফ থেকে ব্লগ স্টার্ট হচ্ছে। এই কদিন যে কটা ব্লগ তোমরা দেখেছো সব আমার দাদার বিয়ের ব্লগ ছিল। শর্টস বলো বড় ব্লগ বলো সবই দাদার বিয়ের ছিল। তো আগের ব্লগেই সমস্তটা শেষ হয়েছে। এবার ব্যাক টু নর্মাল লাইফ। বেজেছে এখন প্রায় 9:30। চলো আজকের নতুন ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যায়। গ্যাসে এখন বাবার আর কাকুর জন্য আজকে ফেনা ফেনা ভাত বসিয়েছি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে। তো সেটা বসিয়ে নিয়ে তারপর আমি এখানে আমার রোজকার সকালের কাজগুলো সারছি। যদিও রোজ বিছানা তো আমি ঝাড়ি না, রাজাধিরাজি ঝাড়ে, কিন্তু আজকে আমি ওকে বললাম যে তুমি চলে যাও, আমি ছেড়ে নিচ্ছি, নয়তো ওর আবার পুজো টুজো দিতে দেরি হয়ে যায়। সেই কারণে হাতে তো একটু সময় আছে, কারণ বাবাদের ভাতটা আগে হয়, তারপর গ্যাস মুছে এখন আমি আমাদের টিফিন বানাই। নয়তো কি হয় যে এক একদিন প্রেশারে জল বেশি হয়ে যায়, তো তখন না জল ছিটকে এদিক ওদিক যায়, মানে ফ্যান ছিটকে, সরি জল না। তো সেটা কি হয় আমাদের নিরামিষ খাবারেও চলে যায়। তো সেই জন্য এখন এটাই করি, আগে বাবাদের ভাতটা করে নিই, তারপরে আমাদের ব্রেকফাস্ট বানাই, গ্যাস ট্যাস মুছে নিই একবারে। তো সেই জন্য আগে ভাবলাম ঝাড়টাও দিয়ে নিই। তো এই ঘরটা ঝাড় দিতে যেই না শুরু করেছি অমনি দেখলাম যে প্রেশার কুকারে হুইসেল পড়ে গেল, তারাও আগে নামিয়ে নিই। এদিকে বাবাদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে আমার গোটা বাড়িটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি আমাদের 3 জনের ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে আবার বৃহস্পতিবার, সোনামা এখন বসেছে পুজো করতে, উঠতে তো আজকে দেরি হবেই, আর আজকে আমার গোটা বাড়িটা মোছাও থাকে। তো ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে তারপরে একেবারে মুছে আমি বাসন কোসন মেজে তারপরে যাই স্নান করতে। এটা খালি বৃহস্পতিবার বলে না, যেদিনই আমি ঘর মুছি সেদিনই আগে ঘর মুছে বাসন মেজে নিয়ে তারপরে আমি যাই স্নানে। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছিল্লাই বলবো এটাকে, না কি বলবো আমি ঠিক জানি না, তোমরা যা খুশি একটা নাম দিয়ে দিও। এটাকে রাইস চিল্লা বলা যেতে পারে। কালকে রাত্রিবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম, তো চালটাকে এখন বেটে নিচ্ছি। বেটে নিয়ে এর মধ্যে একটুখানি গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। ধনেপাতাটা কুচিয়ে দেবো, এখনও দিইনি, ভুলে গিয়েছিলাম আর কি দিতে। তারপর মনে পড়লো যা আমি তো ধনেপাতা দিইনি, তারপর এখন আবার কাঁচি দিয়ে কুচিয়ে দিচ্ছি। দিয়ে নুন দিয়ে যেরকম আমরা গোলা রুটি বানাই ওইভাবেই চিল্লাটা বানাবো। আসলে কি এখন তো একটা প্রচলিত কথা আছেই যে ময়দা পেটের জন্য ভীষণ খারাপ, কিন্তু আগে এই ময়দাই চলতো, আটার চল অতটা ছিল বলে আমি শুনিনি। বিশেষ করে একটা কথা তো না বললেই নয় যে আমাদের প্রভুর সবচাইতে পছন্দের খাবারই হচ্ছে ময়দা দিয়ে তৈরি যে কোনো লুচি, মিষ্টি, আর সাথে চিনি, দুটোই আমাদের রাধারমন লালের কিন্তু খুবই পছন্দের। তো সেই জন্য জানি না এখন যুগ বদলেছে, তার সাথে মানুষের খাদ্যাভ্যাসও বদলেছে, মানুষের শারীরিক গঠনও বদলেছে, সেই জন্যই হয়তো ময়দাকে পেটের জন্য ক্ষতিকারক মনে করা হয়। আমাদের বাড়িতেও আমি আর রাজাদিরাজ ছাড়া সবাই মনে করেন যে ময়দা পেটের জন্য একদমই ক্ষতিকারক। তো সেই জন্য এখন আমি গোলা রুটির বদলে চিলাটাই মানে বেশিরভাগ দিন বানাই, যাতে ময়দা সুজি ইউজ করতে না হয়। সেই জন্যই কোনো দিনও চাল ডাল একসাথে, আবার কখনো বা ডাল এরকম ভিজিয়ে রাখি, আবার কখনো বা শুধু সুজি দিয়েও নানান রকম সবজি দিয়ে জিনিসটা বানাই। তাহলে কি ময়দাটা আর তাদেরকেও খেতে হয় না, আর তাদের ভয়ও থাকবে না যে না পেটের সমস্যা হতে পারে বা কিছু। তো এইদিকে আমি একটা করে চিলা ভাজবো, এখানে ভাজা হতে হতে এদিকে আমি সোনামার জন্য এখন একটু চা বসিয়ে দেবো, কারণ বৃহস্পতিবার দিন যেহেতু দেরি করে পুজো করে ওঠে, ব্রেকফাস্ট করতেও বেশ দেরি হয় পুজোর জন্য। তো সেই জন্য বলেছে এই দিন কিন্তু আমাকে অবশ্যই হাতে গরম 1 কাপ চা দিবি। সেই জন্য ওদিকে চাটা বসিয়ে দিলাম, কারণ আমি উলুর আওয়াজ পাচ্ছি, সোনামার হয়েই এসেছে পুজো। এই তো সোনামার হয়ে গেছে, তাকে চা আর ব্রেকফাস্ট একবারে দিয়ে দিলাম। তবে আমি কিন্তু আজকে এই চিলাটা খাবো না, আমার আজকে একটুও চিলা খাওয়ার মুড নেই। তো আমি আমার জন্য বানাচ্ছি কুড়মুড়ে করে পরোটা, যেটা আমি আটা ময়দা মিশিয়ে তার মধ্যে একটু কসুরি মেথি, একটু নুন এই দিয়ে ডোটা মেখে একদম জাস্ট কুড়মুড়ে করে ভেজে গরম গরম খাবো। এরকম আমি বাড়িতে প্রায়ই খেতাম, মায়ের হাতের পরোটা বানিয়ে দিত, সেটা আমি শুধুই খেতাম, তরকারি খেতেই চাইতাম না। তো অনেক দিন পর সেটা ইচ্ছা হলো, হ্যাঁ মায়ের মতন তো হবে না, আমি আমার মতন করে বানালাম এই আর কি। আর অনেক সময় না ইউটিউব, ফেসবুক রিলসে দেখতে পাই যে এরকম চৌকো করে পরোটা বানানো, তো সেটা দেখে খুব খেতে ইচ্ছা করে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে যখন আমি একাই খাচ্ছি তখন এরমটাই বানাই। আর দেখতে দেখো যেরকম লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু সেই রকমই লোভনীয় হয়েছে।
ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি এখানে চলে এসেছি ঠাকুরের বাসন মাজার জন্য। এখানে আমি ঠাকুরের বাসন মাজছি, আর রাজাধিরাজ আমাকে অনেক উপদেশ দিচ্ছেন যে কিভাবে ভক্তি করা উচিত, ভক্তিতে কি কি মানে কোন কোন জিনিস বাধা সৃষ্টি করে। আসলে গৃহী ভক্ত হওয়া কিন্তু মোটেই সহজ কথা নয়, এও এক কঠিন সাধনা। সংসারের থেকে, সংসারের পাক কলুষতা এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে শুধুমাত্র ভগবানের শরণাপন্ন হওয়া, এ কিন্তু একটা সাধনাই বটে। একমাত্র পুরোপুরিভাবে শরণাগতি না থাকলে তা কিন্তু কখনোই সম্ভব নয়। তো সেই উপদেশই সে আমাকে শেখাচ্ছিল যে কোন জিনিস আমার ভক্তিতে বাধা সৃষ্টি করতে পারে, সেটা থেকে যেন আমি সর্বদা দূরে করতে পারি নিজেকে, সেটাই বোঝাচ্ছিল। তোমাদের সাথে অনেকক্ষণ পরে আমার আবার কথা হচ্ছে, কারণ হঠাৎ করেই স্নান টান করার পর আমার শরীরটা একদম ভালো লাগছিল না, কেমন জ্বর জ্বর ভাব লাগছিল, মনে হচ্ছিল জ্বর আসবে, গলার কাছটা কেমন খুসখুস করছিল, খেতেও ইচ্ছা করছিল না। তাই জোর করে একটুখানি খেয়ে তারপরে আমি রেস্ট করে উঠে এখন আমার সন্ধ্যার পুজো পাঠ সারলাম। একদমই ভালো লাগছিল না, তাই চাটাও করতে পারিনি। সোনামাই আজকে আমাকে আদা চা বানিয়ে বিস্কুট দিয়ে গিয়েছিল। তা আদা চাটা গলায় যাওয়ার পর ভীষণই আরাম লাগছিল। বাট কী যে আমার মাঝে মধ্যে হয় না, আমি নিজেও বুঝতে পারি না। এই ভালো আছি, এই ভালো নেই, এসব কিছু না আমার কিন্তু আগে ছিল না। এখন রিসেন্ট কয়েক মাস ধরে আমি দেখছি এই সমস্যাগুলো হচ্ছে। যাই হোক, আমার রাধারমন লাল থাকতে ভয়ের কিছু নেই, এইটুকু বিশ্বাস আমার আছে। হ্যালো, আজকে বুঝতেই পারছো আমাকে দেখে যে আজকে নেক্সট ডে। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। শরীরটা আমার একদম ভালো ছিল না, এখনও যে খুব একটা ভালো আছে এমনটা নয়। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কীভাবে লাগলো সেটা আমি বুঝতেই পারলাম না। এই ওয়েদারেও ঠান্ডা লেগে যাচ্ছে আমার, কী আর বলবো। তো একটু জ্বর জ্বর ভাবও লাগছিল, অনেকটা কফ জমেছে। প্যারাসিটামল খেয়ে এখন দেখছি একটু বেটার লাগছে। তো সেই জন্য এখন এসেছি রাতে রান্না করতে। তাড়াতাড়ি রান্না করব এই কারণেই, কারণ আজকে আমাদের নিমাই পাঠশালাতে গোপীগীতের রিস্টার্ট ক্লাস আছে। তো আজকে না, কয়েকদিন আগে আমি শর্টসে সয়াবিনের একটা হোয়াইট গ্রেভির ভিডিও পোস্ট করেছিলাম। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো সেই ভেজ সয়াবিনের রেসিপিটা শেয়ার করার জন্য। তো আজকে রাতেও আমি সেটাই বানাচ্ছি, সেই জন্য ভাবলাম যে আজকেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আবার আজকে সব গ্রসারিগুলো চলে এসেছে, এগুলোকে সব ঢালতে হবে দেখেই। বাট আজকে আমার আর এনার্জি নেই, আজকে আর পারবো না। ও কাল পরশু আস্তে আস্তে করে ঢালবো। অবশ্য এরকম থাকলেও না আমার ভালো লাগে না, যতক্ষণ না খালি হচ্ছে ততক্ষণ মনে হয় যে আমার ভেতরটা ভরা। তো প্রথমেই যেটা করব, সয়াবিন নিয়ে নিলাম। এবার এটাকে প্রেশার কুক করে নেব যাতে সফট হয়ে যায়, কারণ সয়াবিনটা সেদ্ধ করলে না খেতেও বেশ ভালো লাগে আর খুব জুসি হয়, মশলাটা ভালো করে ঢোকে ভেতরে। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সয়াবিনটায় ভালো টেস্ট হয়, মানে নুন ভেতরে না ঢুকলে দেখবে ভালো লাগে না। তো যখনই প্রেশারে তোমরা সয়াবিন সেদ্ধ করবে তখনই একটুখানি নুন অ্যাড করে নেবে, তাহলে ভালো করে ভেতরে নুনটা ঢোকে। বেশি না, জাস্ট একটা সিটি দিয়ে সেদ্ধ করব। সয়াবিনটা এখানে সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হলে নামিয়ে নেব। এবার এখানে করব একটা মশলার পেস্ট। তার জন্য আমি নিয়েছি টমেটো, আদা, এটা হচ্ছে সাদা তিল। তোমরা চাইলে এর জায়গায় কাজু বাদাম বা পোস্ত বা চারমগজ যেটা খুশি ইউজ করতে পারো। যদি কাজু বাদাম ইউজ করো তাহলে এই যেখানে বাদাম নিয়েছি সেটা আর ইউজ করার দরকার নেই। নিয়েছি কিছুটা বাদাম, এখানে তোমরা চাইলে অন্য যে কোনো বাদাম নিতে পারো। আর মশলা হিসাবে নিয়েছি গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ। এই সব কিছুকে এবার খুব ভালো করে একদম স্মুথ একটা পেস্ট করে নেব। ওদিকে মশলাটা করা হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম অর্ধেক করে সেটাকে কুচিয়ে নিয়েছি। এইবারে কড়াইতে তেল গরম করে আমি এখন এই ক্যাপসিকামগুলোকে হালকা ভাজবো। বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, তাহলে ক্যাপসিকামের যে সুন্দর ফ্লেভারটা সারা রান্নাটা জুড়ে থাকবে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। আমি দেখেছি যে সমস্ত রান্নায় ক্যাপসিকাম ইউজ হয়, কোনো রান্নাতেই কিন্তু এটাকে খুব বেশি ভাজা হয় না, শুধুমাত্র এই ফ্লেভারটার জন্য। হালকা ভেজে নিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তেল ছাড়া অবধি কিন্তু খুব ভালো করে এখানে মশলাটাকে কষাতে হবে। যদি নিচে লেগে যায় তো একটুখানি জল দিয়ে অবশ্যই কষিয়ে নেবে। মশলা কষে তেল ছেড়ে দিলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, নুন আর মিষ্টিটাও ব্যালেন্স করে নেব। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, বাট লঙ্কার গুঁড়ো এই রান্নায় অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এর মেন ফ্লেভার আর ঝালটা কিন্তু, মানে ঝালের স্বাদটা হবেই কিন্তু গোলমরিচে।
মশলার রং দেখে অবাক হওয়ার কিন্তু কোনো কারণ নেই। যখনই এর মধ্যে সয়াবিনটা অ্যাড করবে তখনই দেখবে একটা সাদাটে গোল্ডেন টাইপের সুন্দর রং এসেছে, যেটা দেখেই মনে হবে যে না, এই খাবারটা খুব লোভনীয় এবং খুবই সুস্বাদু। তো আমি সয়াবিনটা অ্যাড করে জল দিয়ে এবার এটাকে ফুটতে দেব। 5 মিনিট মতন ফুটিয়ে নেবে, নুন মিষ্টিটা ব্যালেন্স করে নেবে যদি কম বেশি থাকে। এইবার নামানোর আগে আমি কিছুটা ড্রাই রোস্ট করা কসুরি মেথি হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ মতন বাটার। দিয়েই আমি লিডটা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দেবো। অবশ্যই কিন্তু বাটারই দেবে, ঘি দেওয়ার প্রয়োজন নেই, তবে তোমরা চাইলে দিতেই পারো, কিন্তু এই রান্নাটায় আমার মনে হয় যে বাটারের গন্ধটাই বেশি ভালো লাগবে। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে যে ফ্লেভারটা তোমরা পাবে তাতে তোমরা আর অপেক্ষা করতে পারবে না এটা খাওয়ার জন্য। একবার এইভাবে নিরামিষ দিনে তোমরা সয়াবিনটাকে বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আর টেক্সচারটা দেখো এইরকম থাকবে। তোমরা যদি চাও আর একটু ড্রাইও করতে পারো, কিন্তু এর থেকে বেশি এই কনসিস্টেন্সিটা পাতলা করার কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা একটু ক্রিমিই হবে। রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথে এটা ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় সেঁকা পরোটা দিয়ে এই রেসিপিটা সব থেকে বেশি ভালো যাবে। তো সেই জন্য আজকে আমি রুটি না বানিয়ে এখানে পরোটাই বানাচ্ছি। তোমরা অনেকেই আমাকে এই রেসিপিটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলে, তো আমি আজকে ফুল রেসিপিটা শেয়ার করে দিলাম। অবশ্যই নিরামিষ দিনে বাড়িতে বানাবে। গেস্ট যদি বাড়িতে আসে তাহলেও কিন্তু একদিন এটা ট্রাই করতে পারো। বানিয়ে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর শেষ পাতে কিন্তু একটা নলেন গুড়ের রসগোল্লাও ছিল। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার অন্য ব্লগে দেখা হবে। রাধারমন লালের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বাই।